এরা ছাড়া কে বুঝবে লাঠি খেলতে জানা লাঠিয়ালদের? তারপর কয়েকটা চেনা মুখ, কয়েকজন জানা মানুষ মেলে কিন্তু একটু দমিয়ে দেয় হাসিতুল্লাহর প্রথম উৎসাহ। এরা কেন তাদের দলে? এরা তো লড়াইয়ে লেঠেল নয়। পিছন থেকে একলা মানুষের মাথায় লাঠি মেরে কাদের ফেরার হয়ে আছে। সোনা জেল খেটেছে চুরির দায়। খুন, জখম, চুরি, ডাকাতি, মেয়ে লুঠের লেঠেলেরা। এরা তো লড়াইয়ে লেঠেল নয়। দ্য স্মেল অব বুকসে আজকে আপনারা শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দিঘি। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবার শুরু করা যাক। সন্ধ্যার কুয়াশা নামছে। ছাড়া ছাড়া কুয়াশা আলতোভাবে দিঘির জল ছুঁয়ে থাকে। আস্তে আস্তে পাক দিয়ে ওঠে, নড়ে চড়ে বেড়ায়, বাতাসে ভেসে গড়িয়ে গড়িয়ে চলে জল মাটি ছুঁয়ে ছুঁয়ে। এপারে জমিদারের গোয়াল থেকে গাঢ় ঘুটের ধোঁয়া মন্থর গতিতে ছড়িয়ে পড়ছে। অদূরে গায়ের চেহারা সন্ধ্যার ছায়া, কুয়াশা আর ঘুটের ধোঁয়ায় আবছা হয়ে এসেছে। দীঘল লম্বাটে দিঘি। চওড়া যে নেহাত কম এমনি তা নয়, লম্বার তুলনায় কম। দক্ষিণের পাড় বাঁধের মতো উঁচু। ওদিকে খুঁড়ে যেতে যেতে নাকি এক সারিতে তফাতে তফাতে 3টি দেবমূর্তিতে ঠেকে কোদালে বাঁধা পড়েছিল। সেই লাইনে সীমা হয়েছিল দক্ষিণ তীরের। বিশালতর চৌকোনা না হয়ে দিঘিটাই এরকম লম্বাটে হয়ে আছে। 5 পুরুষ আগে খোঁড়া দিঘি। জলজ উদ্ভিদে ভরে গেছে দিঘির বুক জলের নিচে। সকালে বেলা বেড়ে আর বিকালে বেলা পড়ে এসে সূর্যের আলো যখন খানিকটা তেরচাভাবে পড়ে, টলটলে স্বচ্ছ জলের নিচে যেন এক অদ্ভুত গাঢ় সবুজ রহস্যপুরীর আবরণ খুলে যায়। উত্তর বা দক্ষিণ তীরে দাঁড়ালে এটা হয়, পূর্ব পশ্চিম তীরে দাঁড়ালে ঝলমলে আলোয় চোখে শুধু ধাঁধা লাগে। 3 তীরে ঘাট, দক্ষিণ ছাড়া। প্রকাণ্ড বাঁধানো ঘাট, চওড়া সিঁড়ি, আজ ভেঙে চুরে গেছে, বড় বড় ফাটল ধরেছে, ইট খসে পড়ছে। তবু অনেকের শোয়া বসার মতো অটুট সমতল ঠাঁই আজও মিলবে অনেক ঘাটের চত্বরে। হাসিতুল্লাহ চুপ করে বসে থাকে ঘাটে। শূন্য নির্জন চারিদিক। নির্জনতায় যেন ঘন হয়েছে ছায়া আর কুয়াশার রূপে। অজু করে গামছা বিছিয়ে নামাজ পড়ছিল হাসিতুল্লাহ। তারপর থেকে বসে আছে। অল্প বেলা থাকতে যখন সে পৌঁছেছিল এখানে, তখনও জনমানুষহীন ছিল ঘাট। দিঘির আশেপাশে মানুষ চোখে পড়েনি। শিংভাঙা বুড়ো একটা গরু শুধু চড়ছিল দক্ষিণের উঁচু বাঁধে। গাঁয়ের দিকে 2-4 জন মানুষকে দেখা গিয়েছিল এদিক ওদিক চলাফেরা করতে। তারাও যেন লুকোচুরি খেলছিল আপন মনে। এই ঘরের আড়াল থেকে বেরিয়ে খানিক দৃশ্যমান থেকে আড়াল হয়ে যাচ্ছিল গাছপালা, ঝোপঝাড় বা অন্য বাড়ির পিছনে। দিঘির পানে কেউ এগিয়ে আসেনি। নারী পুরুষ ছেলে মেয়ে একজনও নয়। বেশি তফাৎ নয় গায়ের এদিককার ঘর কখানা। মুখ হাত ধুতে জলও নিতে আসেনি মেয়ে পুরুষের একজনও। দিঘির জল কি খারাপ হয়ে গেছে? বিষাক্ত বলে বর্জন করছে সকলে? কি স্পর্ধা! দীর্ঘ পথ হেঁটে এসেছে হাসিতুল্লাহ অনেক দূরের গাঁ থেকে। জমিদার ডাক দিয়েছে, জরুরি হুকুম, আজের মধ্যে এসে পৌঁছানো চাই, যেমন করে হোক, কোনো অজুহাত চলবে না।
এমনি আহ্বানের জন্যে বাপের আমল থেকে প্রস্তুত হয়েই থাকে হাসিতুল্লারা। আরও আগে দিনে দিনে পৌঁছতে পারত হাসিতুল্লাহ। রওনা দিতে দেরি হয়ে গেল বিবির জন্য। তার বিবির জ্বর খুব বেড়েছে। জোরে জোরে একটানা হেঁটেছে বিশ্রামের জন্যে না দাঁড়িয়ে। বসে থাকতে আরাম লাগছে বেশ। খানিকটা অভিভূত হয়ে পড়েছে চারিদিকের অদ্ভুত স্তব্ধতা আর নির্জনতায়। যতবার সে এসেছে এ গায়ে, সকালে বিকালে যখন তাকিয়েছে দিঘির দিকে, আশেপাশে মানুষ দেখে এসেছে চিরদিন। শুনে এসেছে মানুষের গলার আওয়াজ। গাঁয়ের লোক দিঘির জলে স্নান করে, ঘাটে বসে জটলা পাকায়, দিঘি ঘেঁষে চলাচল করে, পাশের মাঠে গরু বাঁধে, ছেলে ছোকরারা খেলাধুলো হইচই করে। সুদীর্ঘ দিঘিটি ওপারের জমিদার বাড়িকে তফাৎ করে রাখে গাঁয়ের জীবন থেকে। গাঁয়ের জীবন দিঘির এ তীর পর্যন্ত বিস্তীর্ণ হতে জমিদার কখনো বারণ করেনি। কি ব্যাপার তবে? একটা লোক নেই আশেপাশে যে তাকে ব্যাপার জিজ্ঞাসা করে হাসিতুল্লাহ। জমিদার বাড়িও কেমন যেন নিঝুম, আধার আধার। দু একটা আলো জ্বলছে, গোয়াল থেকে ঘুঁটের ধোঁয়া উঠছে, কোনো সাড়া শব্দ নেই। উঠি উঠি করেও হাসিতুল্লাহ বসে থাকে, কান খাড়া করে রাখে পূজার বাজনার আওয়াজের জন্যে। পুটলিটা পাশে পড়ে আছে। পাকা বাঁশের মোটা লাঠিটা সে শক্ত করে ধরে থাকে। লাঠি ধরা মুঠির মতো কঠিন তার মুখ। দু পুরুষ তাদের লাঠির মালিক। জমিদারদের মান রাখার জন্যে এই লাঠি। অনেক দেরিতে পূজার বাজনা বাজে জমিদারদের গৃহমন্দিরে। বাজনায় যেন তেমন জোর নেই, জমকালো আওয়াজ নেই। মনটা হঠাৎ খারাপ হয়ে যায় হাসিতুল্লার। যখন সে ওঠে তখন রাত্রি হয়ে গেছে। কুয়াশার জন্যে আজ ঠান্ডা কম। ঠান্ডাকে ডরায় না হাসিতুল্লাহ, মাঘের ঠান্ডাকেও নয়। এ তো অগ্রহণের হিম। জগতে কাউকে ডরায় না হাসিতুল্লাহ। কিছুকে ডরায় না তার লাঠিখানা হাতে থাকলে। তবে কিনা সন্ধ্যাবেলা জনহীন দিঘির ঘাটে গা ছমছম করে। সেই সব কিছুর জন্যে যা জগৎ ছাড়া, তার জানা চেনা মাটির পৃথিবীর যা নয়। অমনি একটা কিছুর মতোই ছায়াটা কাছে আসে। একটু শিউরে ওঠে দেহটা হাসিতুল্লার। কবার সে তাড়াতাড়ি পলক ফেলে চোখের। আগে ছালাম। মানুষের গলার আওয়াজ। হাসিতুল্লাহ স্বস্তি বোধ করতে থাকে। কণ্ঠে আইলামিয়া? আরে হাসিতুল্লাহ নাকি? কিন্তু আমি তো চিনলাম না তোমারে। রোজেন আলীরে চিন? ও, তুমি রোজেন আলীর চাচা? চিনছি। স্টিমারে তুমি পিটাইয়া ছিলা ফিরিঙ্গিদের, হাজত গেছিলা, ছাড়া পাইলা কবে? আরে রও মিয়া, হাসাইও না। কোন সালের কথা কও জানো নি? ছাড়া পাইলাম কি না? ছাড়া পাইলাম, নিকা করলাম, বেটা বেটি পয়দা করলাম দুগা। তুমি আজ জিগাও ছাড়া পাইলাম কবে? ঘুমাইয়া নিছিলা 2-10 সাল। আরো 3টে ছায়া এসে যোগ দেয় রোজেন আলীর চাচার সঙ্গে। এবার অন্য ভয় জাগে হাসিতুল্লার। কে জানে কি মতলব এদের। লাঠিটা সে শক্ত করে ধরে। পথ ছাড়ো, পথ ছাইরা দাও। পথ তো ছাড়াই আছে, নবাগত একজন বলে। পথ ঠেকাইছে কেডা? রোজেন আলীর চাচা বলে ভোতা সুরে। মন চাই যাও গা, ঠেকামু কেন? জিগাইলাম কি আইছো কেন?
না এলে ভালো কর্তা, বদ কাজে আইছো। ধানের পাওনা ভাগ মোরা নিবু, মরুম বাচুম খোদারে জানাইয়া থুইছি। কয়ডারে মারবা তুমি, কয়জনারে ঠেকাইবা? নিচা আইছো ভাই, বদ কামে আইছো, ফিরা যাও ঘরে, ফিরা যাও। আর একটা ছায়া বলে, খাতির পাইবা না, মিছা আইছো। কত বন্দুক পুলিশ আনছে, তোমারে পাত্তা দিব? দিঘির ঘাটে চারজন কয়েক মুহূর্ত নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। মাঝখানে একেবারেই যেন ঝিমিয়ে পড়েছিল। আচমকা মহাসমারোহে পূজার বাজনা বেজে ওঠে জমিদার বাড়িতে। ঢোল, কাশি, ঘণ্টা। হাসিতুল্লাহ যেন বুকে জোর পায় খানিকটা। বলে, নিমুখ হারামি করুম না। কার নিমক খাইছো তুমি? কিসের নিমক হারামি? হাসিতুল্লাহ নীরবে এগিয়ে যেতে চাইলে, তামুক খাইয়া যাও, যা মন চায় কইরো তুমি, তামুক খাইয়া যাও। পথ সরো, পথ সইরা দাও। চিৎকার করে ওঠে হাসিতুল্লাহ। বাঁশের লাঠিটা বেকায়দায় ঘুরিয়ে দেয় মাথার উপর দিয়ে। তারপর ছুট দেয় দিঘির উত্তর পূব কোণায় জমিদারদের গোয়াল ঘরের দিকে। পথ সর, পথ সইরা দাও। এরা খানিক দাঁড়িয়ে থাকে। ধিক্কারজনক একটা আওয়াজ করে নটবর বলে, কই নাই হালার পুত বুঝবো না? পাগড়ি বাইন্ধা চৌকিদারি কইরা খায়, আর একখান লাঠি দিয়া বউরে পিডায়, মস্ত মরদ। বলতে বলতে তার মাথা বিগড়ে যায়। ক্রুদ্ধ স্বরে প্রশ্ন করে, ফলাটা দিয়া বিদলা না কেন হারামজাদারে? জাত ভাই বইলা, নামাজ করে বইলা? লোহার একটা রড ঘষে ঘষে একটা ডগা ছুচালো করে বর্ষার মতো মারাত্মক অস্ত্র করা হয়েছে। সেইটা ছিল দরগা শেখের হেফাজতে। এ খোঁচা সয়না দরগা শেখের। হাতের ওই অস্ত্রটা দিয়েই সে ঘায়েল করতে চায় নটবরকে। রোজেন আলীর চাচা বাঁ হাতে বাগিয়ে নেয় ডান্ডাটা, ডান হাতে একটা চর কষিয়ে দেয় দরগা শেখের গালে। এর পুত, তোরে কইছিলাম কি? দরগা চুপ করে থাকে। তার বয়স মোটে 22-23। কইছিলাম না বউয়ের বুকে শেক দিবি, মালসায় আগুন জ্বালাইয়া? কামের কামে মন নাই, বিবাদ করে। তোমারে কই নটু ভাই, যাতা কও কেন? জাত ভাই, লাঠি দিয়া মাথা ভাঙবো, জাত ভাই। খানিক চুপ করে থেকে বলে, আল্লাহ। লেঠেল যত জমা হয়েছে কাছারি বাড়ির পিছন দিকে পুরানো মণ্ডপ চত্বরে তার বহর দেখে বিশেষ আশ্চর্য হয় না হাসিতুল্লাহ। ব্যাপার সে খানিক আন্দাজ করেছিল দিঘির ঘাটেই। কে না আন্দাজ করতে পারে আজকালকার দিনে? চারিদিকে অনেক ঘটনা ঘটছে এরকমের, একই রকম ঘটনা। এখানে আসর বসে গান, যাত্রা, কবি কীর্তনের। মস্ত চৌকো পাকা ভিত, গোল গোল মোটা মোটা থাম, নিচু ছাদ, চারদিক খোলা। বেড়া দিয়ে ঘেরা হয়েছে চারিদিক তাদের থাকার জন্যে। স্টিমারের ডেকের মতো কাঁথা কানির বিছানা পড়েছে সারা মেঝে জুড়ে। এক রাতের হানাদারি, লাঠিবাজির ব্যাপার নয়। চারিদিকে কাছে দূরে গায়ে গায়ে পদজাতি জুড়েছে চাষি প্রজারা। ব্যাপার সোজাও নয়, সহজে মিটবারও নয়। লণ্ঠনের আলোয় চেনা চেনা মুখ খোঁজে হাসিতুল্লার চোখ। তার রক্তে সাড়া লেগেছে স্বধর্মী এতগুলো মানুষের কথাবার্তার গুঞ্জনে। এরা ছাড়া কে বুঝবে লাঠি খেলতে জানা লাঠিয়ালদের? তারপর কয়েকটা চেনা মুখ, কয়েকজন জানা মানুষ মেলে
কিন্তু একটু দমিয়ে দেয় হাসিতুল্লার প্রথম উৎসাহ। এরা কেন তাদের দলে? এরা তো লড়াইয়ে লেঠেল নয়। পিছন থেকে একলা মানুষের মাথায় লাঠি মেরে কাদের ফেরার হয়ে আছে। সোনা জেল খেটেছে চুরির দায়। খুন, জখম, চুরি, ডাকাতি, মেয়ে লুঠের লেঠেলেরা। এরা তো লড়াইয়ে লেঠেল নয়। ব্যগ্র হয়ে হাসিতুল্লাহ অন্য চেনা মুখ খোঁজে, অন্য জানা মানুষের সন্ধান করে, যারা তার নিজের জাতের লেঠেল। মনিব হুকুম দিলে মরবে জেনেও একা 50 জনের মহড়া নেয়। কিন্তু দুর্বল অসহায়ের উপর আধার রাতে চুপি চুপি পিছন থেকে শত্রুকে মারার হুকুম মনিব দিলেও সে হুকুম অমান্য করে। নাজু ওস্তাদের দেহি না? আসে নাই। বড় আলী? এনাও আসে নাই। লালপুরের গোপেন? আইছিল, সুপে সুপে ভাগছে। ডরাইছে বুঝি ব্যাপার দেখা। মনে মনে বলে হাসিতুল্লাহ। ডরাইছে, লালপুরের গোপেন ডরাইছে। তুমি মস্ত বীর পুরুষ। মুখ গোমড়া করে বসে থাকে হাসিতুল্লাহ। যে জমায়েতকে গোড়ায় আপন মনে হয়েছিল, ঘনিষ্ঠ হয়ে আর তাদের আত্মীয় ভাবতে পারছে না। সকলের যে সমবেত গুঞ্জন উল্লাসিত করেছিল, কি কথা আর কেমন হাসি ঠাট্টা দিয়ে তা তৈরি জেনে মনটা বিগড়ে গেছে। কাল এরা পুলিশ দলের সাথে হানা দিয়েছিল কোঁতপুর গাঁয়ে। একটা মোটে মেয়ে ছিল গাঁয়ে, একটু হাবাটে পাগলা মতো, তবে কচি বয়স, খাপসুরুত চেহারা। হাসিতুল্লার কানের কাছে কজন বলা বলি করে মেয়েটাকে নিয়ে অন্যের মজা করার গল্প। তারা ভাগ পায়নি। শূন্য গায়ে হঠাৎ কোথা থেকে এসে মেয়েটা ছেনউদ্দিন মণ্ডলের ঘরের দাওয়ায় খুঁটি ধরে দাঁড়িয়ে কিরকম হাবার মতো তাকিয়েছিল। কে প্রথমে টেনে নিয়ে গিয়েছিল, শেষে কে ঘর থেকে বেরিয়েছিল, কিরকম ভঙ্গিতে আফসোস করে বলেছিল মরে গেছে। দাঁড়িতে হাত বুলায় হাসিতুল্লাহ, মাথাটা এদিক ফেরায় ওদিক ফেরায়, যেন ফাঁদে পড়েছে। এদের সে জানে, ভালো করে জানে। মগজে এদের শয়তানের বাসা। শক্তের ভয়ে আঁধারে লুকিয়ে থাকে, খুঁজে বেড়ায় একা অসহায় মেয়ে ছেলে। এমনি করে কষ্ট দিয়ে মেরে সুখ পায়। বাইরে যদি পরের মেয়ে না মেলে, নিজের বাড়িতে উলঙ্গ করে খুঁটিতে বেঁধে মারে বাড়ির মেয়ে বউকে। কুর্তা পরা গগন আসে ক্রুদ্ধ মূর্তিতে, ধমকে বলে, ফের হল্লা শুরু করেছ? আস্তে আস্তে কথা কাও কইলাম। গোমস্তার চোখ রাঙানিতে চুপ মেরে যায় এতগুলি মরদ লাঠিয়াল। হাসিতুল্লার প্রাণটা জ্বালা করে। এ কাদের সাথে ভিড়েছে সে? চাপা গলায় কথা শুরু হয় গগন চলে যেতেই। গগনের বিরুদ্ধেই নালিশের কথা, তার ধমকানির বিরুদ্ধে নয়। তাদের পাওনা টাকায় সে যে মোটা ভাগ বসায়, তাদের খাওয়া দাওয়া পান তামুকের বরাদ্দে ভাগ বসায়, তারই বিরুদ্ধে। কর্তাকে কও না গিয়া, না তো নায়েব বাবুকে। হাসিতুল্লাহ বলে তাদের। তুমি কও না গিয়া, কানমোলা খাইয়া আসবা। হাসিতুল্লাহ এদিক ওদিক খোঁজে গগনকে। কর্তাবাবু নয়তো নায়েব বাবুকে সে সেলাম জানাবে। দু পুরুষ এ সেলাম জানাবার সম্মান তারা ভোগ করে এসেছে। গতবার যখন সিধুজার চরে বিবাদে পুলিশের সাথে লড়তে এসেছিল, সে আর বড় আলী, গোপেনরা জমিদার বাড়ি বেশি রাতে পৌঁছেও তাকে খবর পাঠাতে হয়নি।
কর্তাবাবু নিজে নেমে এসে সেলাম নিয়েছিল। বলেছিল, আইছো হাসিতুল্লাহ, ওই হালার চরে পুলিশ আনছে, হাত করেছে পুলিশেরে, আমার মান রাখনের ভার তোমার। আজ গগন তাকে দেখেও দেখল না। জমিদার বাড়ির অদূরে কলাবাগানের পাশে পুলিশের তাঁবু পড়েছে। 11 বিঘা জমি নিয়ে জমিদারের নাম করা কলাবাগান। বাবুর খোঁড়া ছোট ছেলেটার শখের বাগান। কত রকম কলা যে কাঁদির পর কাঁদি ফলে যায়, গায়ের মানুষ দেখতে পারে চেয়ে চেয়ে, কোনোদিন চাখতে পারে না। পূজা পার্বণে প্রসাদ বিতরণের সময় যদি 2-1 টুকরা জুটে যায়। বৈঠকখানায় দারোগা, কয়েকজন জোতদার, ছোট জমিদার নিয়ে কর্তার বৈঠক। কর্তার হাতে গড়গড়া নল, দারোগা বাবুর মুখে সিগারেট, কাঁচের গেলাসে রঙিন পানীয়। পর্দা ঠেলে থমকে দাঁড়ায় হাসিতুল্লাহ। কে রে তুই? সেলাম কর্তা, ডাক দিচ্ছেন, আইছি। আরে বেটা হারামজাদা! দারোগা বাবুর হুঙ্কার থামিয়ে কর্তা বলে, হাসিতুল্লাহ, গগনের কাছে যাও। এখানে কি? একজন পুলিশ তাকে হাত ধরে টেনে নামিয়ে দেয় বারান্দার নিচে। এদিক ওদিক চেয়ে কাছারি বাড়ির নির্জন দিকে গিয়ে একা একটু বসতে চায় হাসিতুল্লাহ। রুদ্ধ ঘরের ভিতরে সে চাপা কান্না শোনে মেয়ে ছেলের। রাত্রির গাঢ় কুয়াশার দিকে চেয়ে হাসিতুল্লাহ বলে, আল্লাহ। দ্য স্মেল অব বুকসে আজকে আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দিঘি। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসছি আগামী সপ্তাহে নতুন আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ। এরা কেন তাদের দলে? এরা তো লড়াইয়ে লেঠেল নয়। পিছন থেকে একলা মানুষের মাথায় লাঠি মেরে কাদের ফেরার হয়ে আছে। সোনা জেল খেটেছে চুরির দায়ে। খুন, জখম, চুরি, ডাকাতি, মেয়ে লুঠের লেঠেলেরা। এরা তো লড়াইয়ে লেঠেল নয়।